আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন সবাইকে স্বাগতম। আজকে আমরা একজনকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা জানেন অনলাইনে যাকে মেক্সিমাম মানুষ আমরা বাটপার এটা জানি। আ সেই বাটপার এবং প্রতারক মুফাজ্জল ইসলাম নিয়ে আমরা কথা বলব। যে অনলাইন জগতে বা YouTube, Facebook কে ব্যবহার করে কিভাবে আ বাটপারি করা যায়। এই ব্যাপারটা নিয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সে যুগে, যুগে এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে বাটপারি করে মানুষের টাকা-পয়সা হাতিয়ে নেয়। তো তার বর্তমান আরেকটা রূপ সে হাজির করেছে। একেক সময় একেক রূপ ধারণ করে। বর্তমানে সে একটা রূপ ধারণ করেছে এবং এই রূপে আবার নতুন করে কিছু মানুষকে সে ধোঁকা দিচ্ছে। অনেক মানুষ এখন তার চ্যানেলে আবার হুমড়ি খেয়ে পড়েছে। তার ভিডিও দেখছে। আম আজ থেকে কয়েক মাস আগেও তার ভিডিও কেউ দেখত না। অ্যাম কিন্তু এখন আবার একটা গ্রুপের পক্ষে কথা বলার কারণে একটা গ্রুপ আবার তার ভিডিও দেখছে। তো আমি যারা দেখছে তার চ্যানেলে বর্তমানে পিপীলিকার মতো গিয়ে ওখানে জড়ো হচ্ছে। তাদেরকে আমি বলব আপনাদের মেজাজ বা আপনাদের বুদ্ধি, আপনাদের ব্রেইনকে একটু কাজে লাগান। যে আসলে তার কথাগুলোর কতটা ভিত্তি আছে। যাই হোক আজকে আমরা কথা বলব আমাদের সঙ্গে আরেকটা ভাই আছেন আর্মচেয়ার ফিলোসোফার। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে মুফাজ্জল বর্তমানে নিজের নামের সঙ্গে ডক্টরেট লাগাচ্ছে এবং সে ক্লেইম করছে সে নাকি পিএইচডি করেছে। আমি 70 হিউম্যান years রাইটস old এর man. উপরে আমার আলহামদুলিল্লাহ আমার একটা Like, ডক্টরেট আছে। Mumu man. আমি হিউম্যান রাইটস এর উপরে আমার আলহামদুলিল্লাহ আমার একটা No ডক্টরেট be আছে। juju be that. আমি হিউম্যান রাইটস এর উপরে আমার আলহামদুলিল্লাহ আমার একটা ডক্টরেট Where আছে। is God? এটা কতটা ঠিক বা কতটা মিথ্যাচার তার সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তো আপনি ১ম এ আমাকে বলেছিলেন যে মুফাজ্জল এখন তার নামের সঙ্গে ডক্টরেট লাগাচ্ছে। তখন আমি তার চ্যানেলে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, ওই যে সেলিম নামে একজন ইসলামিক একটা দলের নেতার সঙ্গে সে একটা প্রোগ্রাম করেছে। সেখানে দেখলাম যে সে তার নামের সঙ্গে ডক্টর মুফাজ্জল ইসলাম লাগিয়েছে। তো এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সে আসলে কি ডক্টরেট করেছে কিনা বা পিএইচডি করেছে কিনা নাকি এটা মিথ্যাচার। তো আ আ আপনার মন্তব্য বা বক্তব্য বলেন। আপনি এটা দেখার পর আপনার কি মনে হয়েছে? দেখেন, এটা দেখার পর এটা তো চাপাবাজি ছাড়া আর কিছুই হইতে পারে না। কারণ সে এতদিন বলতেছিল যে আ তার নাকি পিএইচডি শেষ হয় নাই বা সে পিএইচডি থেকে ড্রপ আউট করছে। কারণ পিএইচডি তো কোনো সস্তা জিনিস না যে মনে করেন হুট করে ফেলাবেন পার্ট টাইম। এটা দীর্ঘ সময়ের ব্যাপার, দীর্ঘদিনের ইনভেস্টমেন্টের ব্যাপার। কারণ পিএইচডি যে করছে, হ্যাঁ, এখন হুম, সে হইতেছে যে আপনি লক্ষ্য করবেন যে সে কোনো কিছু হইলে অনেক জোরে জোরে ঢোল পিটায়। ওই যে ফেসবুকে সে একটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করছিল, ওইটা নিয়ে কি কোন লেভেলের ঢোল পিটাইছিল। তো হুম, এখন সে পিএইচডি করছে, তাই এটা নিয়ে কিন্তু এটা নিয়ে দেখেন কি জাস্ট টুস করে নামের পাশে ডক্টরেট লাগাই দিছে। হুম, কিন্তু এখন পিএইচডি যে করলো, এখন তার কোন ইউনিভার্সিটির আন্ডারে করছে এটা হলো এক নম্বর কথা। তার সুপারভাইজারের নাম কি, তার হুম, থিসিসের টাইটেল কি, তার হুম, থিসিসটা কোথায় অ্যাক্সেসেবল, আমরা কোথায় দেখতে পারবো তার থিসিসটা, তার হুম, থিসিসের টপিকস কি, এগুলা কোনো ইনফরমেশন কিন্তু সে দেয় নাই। ঠিক হুম, আছে, জাস্ট নামের পাশে ডাক্তার লাগিয়ে দিছে। এখন সে এই লোকটা যেই হারে নিজের ঢোল নিজে পিটায়, ঠিক আছে, তো হুম, আপনার কি মনে হয় সে যদি সত্যি পিএইচডি করতো তাহলে এমনি ঢোল পিটায় পিটায় এগুলো সে বলতো না যে তা অমুক সুপারভাইজার আন্ডারে আমি পিএইচডি করছি, এই যে দেখো আমার থিসিস, এই হুম, সেই। তার তার যে হাবিজাবি বই লিখছে, হ্যাঁ, যেগুলা কেউ পড়ে না, হুম, ওইগুলা কতবার সে ক্যামেরার সামনে তুলে ধরছে। তারপর সে যে কার কার সাথে নাকি ডিবেট করছে, এগুলা এদের নাম কতবার মেনশন করে, অথচ তার পিএইচডি সুপারভাইজারের নাম মেনশন করে নাই, তার ইউনিভার্সিটির নাম মেনশন করে নাই, তার থিসিসে একবারও দেখায় নাই। তো এখন আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন যে সে আসলে পিএইচডি করছে কিনা। আমার কাছে তো এটা মানে বিশ্বাসযোগ্য মনে হয় না, একেবারেই গ্রহণযোগ্য মনে হয় না। আচ্ছা কিন্তু পিএইচডিটা কি অনলাইনে করা যায়? আপনি এই ব্যাপারে কিছু জানেন? না, পিএইচডি তো আমার জানা মতে অনলাইনে করার জিনিস না, এটা তো একটা রিসার্চের ডিগ্রি। এটা আপনি অনলাইনে সাধারণত করতে পারার কথা না, বুঝছেন? এটা তো আপনার আমি এটা এ পয়েন্টটা ইউনি এই কারণে তুললাম যদি পিএইচডি যদি অনলাইনে না করা যায় তাহলে দেয়ার ইজ নো পসিবিলিটিস যে মুফাজ্জল ইসলাম পিএইচডি করেছে এবং ইট ইজ ইম্পসিবল বিকজ সে হচ্ছে ২০২২ সাল থেকে তার দেশ লন্ডন থেকে সে পালিয়ে গেছে মানে ব্রিটেন থেকে পালিয়ে গেছে সে কানাডাতে পালিয়ে গেছে বুঝছেন তো সে তো এখন হুম মানে দৌড়ের উপর আছে একবার কানাডা যাচ্ছে সেখানে পলাতক
তো সে কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে? সে নিশ্চয়ই ইউকের কোনো ইয়াতে, আমি আপনাকে এটা বলি, সে আমাদের সঙ্গে বলেছিল সে থিওলজির উপর পিএইচডি করতে চেয়েছিল, হ্যাঁ? কিন্তু সে করতে হুম পারেনি। এটা আমাদেরকে বলেছিল আমরা যখন তার সঙ্গে ছিলাম তখন ইয়াতে, এবং এই কথাটা হয়তো তার চ্যানেলেও আছে। অবশ্যই আছে। তার চ্যানেলেও সে বলেছিল। থিওলজির উপর সে পিএইচডি করতে চেয়েছিল, বাট ড্রপ আউট করেছে। কিন্তু হুম ঐদিন গত কয়েকদিন আগে সেলিমের সঙ্গে যে প্রোগ্রামটা, সেখানে সে বলেছে সে হিউম্যান রাইটস এর উপর তার নাকি পিএইচডি আছে। একটা ডক্টরেট ডিগ্রি আছে। আমি হিউম্যান রাইটস এর উপরে আমার আলহামদুলিল্লাহ আমার একটা ডক্টরেট আছে। তো তাহলে তো এখানে কনফ্লিক্ট করছে। আর যেটা দ্বিতীয় যেটা বলতে চাচ্ছিলাম আমি, সে তার দেশ থেকে যখন সে লন্ডন ছিল, হ্যাঁ? যখন সে বেলফাস্টে এবং লন্ডন ছিল তখন সে বলছিল যে সে পিএইচডি কমপ্লিট করতে পারেনি। তো তাহলে সে নিশ্চয়ই এটা ওখানেই করছিল, ব্রিটেনেই করছিল। এরপরে হুম ২০২২ সাল থেকে তো সে ব্রিটেন থেকে পলাতক। তো সে পালিয়ে, পালিয়ে কিভাবে পিএইচডি করলো? সে তো ডক্টরেট লাগাচ্ছে এখন বর্তমানে। এখন তো সে একজন ফিউজিটিভ। তো ফিউজিটিভ অবস্থায় সে পিএইচডিটা কিভাবে করলো? অনলাইনে যদি না করা যায়। তো আমি এই পয়েন্টটা আপনার কাছে কতটা ভ্যালিড মনে হচ্ছে? এইটা অবশ্যই ঠিক আছে। এখন আপনার কথা হইতেছে যে হুম, আপনি যে বলেন অনলাইনে পিএইচডি করা, এখন আমি একটা জিনিস এ- 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 একটু অ্যাড করি, সেটা হইতেছে যে অনলাইনে সাধারণত মানে কোনো মানসম্মত পিএইচডি করতে পারার কথা না আপনার, ঠিক আছে? এখন আহ জিনিসটা হইতেছে যে এখন পৃথিবীতে অনেক ভুয়া ভুয়া ইউনিভার্সিটি আছে, বুঝছেন? হ্যাঁ, তারপর যারা আপনাকে চাইলেই মনে করেন যে আপনার কি বলবো যে একটা অনলাইনে ভুয়া একটা ডিগ্রি দিয়ে দিবে। যেমন আমি এখানে নাম মেনশন করব না, বাংলাদেশে একজন সাইকোলজিস্ট নামে ভন্ড আছে। এখন মনে করেন বাংলাদেশে বসে উনার নাম মেনশন করাটা রিস্ক হয়ে যায়। এখন হইতেছে যে উনার যে সাইকোলজির সোকল ডিগ্রি আছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা সেটা কিন্তু দেখাবে যে কোন ইউনিভার্সিটি থেকে যে আছে, নামটা আমার মনে আসতেছে না। হুম, পরে হুম, উনার এইসব ভাওতাবাজি মেইনলি এক্সপোজ করছে হলো জিম তানভীর নামে আর ডেইলি শো উইথ ফখরুল, একটা চ্যানেল আছে, ওরা করছে। হুম, ডেইলি শো উইথ ফখরুল ধরাই দিছে যে উনি যে ইউনিভার্সিটি থেকে আপনার পিএইচ মানে সাইকোলজির ডিগ্রিটা নিছে, ওই ইউনিভার্সিটিটা একটা ভুয়া, মনে করেন অনলাইন ডিগ্রি দিয়ে বেড়ায়, বুঝছেন? হ্যাঁ, তো এখন হইতেছে আপনার অনেক ভুয়া ইউনিভার্সিটি আছে যে আপনার অনলাইন ডিগ্রি দিয়ে বেড়ায়, বুঝছেন? হুম। এখন সেখান থেকে যদি কোনো ভুয়া মার্কেট ডিগ্রি নিয়ে থাকে সেটা ভিন্ন ব্যাপার, ঠিক আছে? কিন্তু কোনো ওয়েল রেপিউটেড, কোনো ওয়েল রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে সে আহ, একটা পিএইচডি করছে, এটা খুবই আনলাইকলি। এটা ওইসব অনলাইনে বসে বসে করা যায় না। আচ্ছা পিএইচডি ভাই, করতে আমি বছরের পর বলি, বছর সে যদি পিএইচডি করে, আপনি যে হুম কয়েকটা পয়েন্ট আপনি রেজ করেছেন, আমিও বলি যে সে তার পেপারটা আমাদেরকে দেখাক। ঠিক আছে? হুম তার পেপারে সে কি লিখেছে সেটা আমাদেরকে দেখাক। আমি অলরেডি বলেছি, হুম সে একবার বলছে যে সে থিওলজির উপর পিএইচডি করছে, আবার এখন বলছে হিউম্যান রাইটস এর উপর করছে। তো তার কথার মধ্যে তো হচ্ছে কন্ট্রাডিকশন আমরা পাচ্ছি। আর আমি আরেকটা কথা বলি, আহ, আপনি যে পয়েন্টগুলো বলেছিলেন যে তার ইউনিভার্সিটি, হুম তার হচ্ছে সুপারভাইজার, তারপর হচ্ছে তার থিসিসের টাইটেল কি, এগুলো আমাদেরকে দেখাতে হবে, যেহেতু সে হুম পিএইচডি লাগিয়ে দিয়েছে তার নামের সঙ্গে, ডক্টরেট লাগিয়ে দিয়েছে। আর আমি আরেকটা পয়েন্ট যেটা রেজ করব সেটা হচ্ছে মুফাজ্জল ইসলাম যেখানে থাকতো সেটা হচ্ছে বেলফাস্ট। বেলফাস্টে হুম থাকতো মূলত সে, পরে সে নর্দার্ন আয়ারল্যান্ড থেকে লন্ডনে এসেছিল। লন্ডনে এসেছিল মূলত শেষের দিকে। এর আগে সে হুম ওখানেই থাকতো। ওখানে একটা লোক আছে, আহ, নামটা আমি মেনশন করলে উনি বিব্রত হবেন হয়তোবা, তবে ওই লোক মুফাসসিল ইসলামের চ্যানেলে আছে ওই লোক। ঠিক আছে? তার মানে হুম হুম মুফাসসিল ইসলাম এবং ওই লোক পাশাপাশি থাকে, একই জায়গায় থাকে। ওরও বেলফাস্টে থাকে এবং ওর একটা ওখানে রেস্টুরেন্ট আছে। মোফাজ্জল ইসলাম এই লোকের, এর যার রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে ডেলিভারি বয় হিসেবে কাজ করেছিল। এটা আমাকে ওই রেস্টুরেন্টের মালিক আমাকে নিজে বলেছে, এবং আমার কাছে ওটার কল রেকর্ড আছে এখনো। ঠিক আছে? খুব সযত্নে আমি রেখেছি কল রেকর্ডটা। তো আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম যে মুফাসসিল ইসলাম যে নিজেকে অনেক পড়ালেখা করেছে এই সেই বলে, আপনি তো অনেক আগে থেকে বেলফাস্টে আছেন, আপনি কি দেখেছেন কখনো? উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে আমি তাকে জীবনে কখনো পড়ালেখা করতে দেখিনি। সে আমার ইয়াতে রেস্টুরেন্টে ডেলিভারি বয় হিসেবে কাজ করেছে, আমার রেস্টুরেন্টে সে কার্টুন মাটুন এগুলো বহন করেছে, আমি তাকে টাকা দিয়েছি।
তো সে কখন পড়ালেখা করলো এখানে? আমি কখনো তাকে পড়ালেখা করতে দেখিনি। তাহলে দেখেন যে ব্যক্তি ডেলিভারি বয়ের কাজ করেছে ওখানে, তার কাছে টাকা পয়সার কত সংকট, রাইট? তো হুম, পিএইচডি করাটা তো অনেক টাকা পয়সার ব্যাপার। এটা অনেক হুম, এক্সপেন্সিভ একটা ব্যাপার। তবে হ্যাঁ, কেউ যদি অনেক ভালো গবেষক হয়, তার যদি অনেক কন্ট্রিবিউশন থাকে, তাকে হয়তো কেউ কোনো ইউনিভার্সিটি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো অর্গানাইজেশন তাকে ইয়া করে, স্পন্সর করে। মুফাজ্জল ইসলামের ওই যোগ্যতা নাই, এটা আমরা বলতে পারি। কারণ সে কোনো পেপার হুম, লিখতে পারেনি, এখন পর্যন্ত কোনো বই লিখতে পারেনি। কয়েকটা বইয়ের কথা বলে, যে বইগুলো আমরা চেক করে দেখেছি। হুম, আমি এবং ইউনিভার্সিটি অফ মালায়া এর একটা ছেলে, আমরা দুজনে চেক করেছি। ইয়া দিয়ে, ওই যে সফটওয়্যার দিয়ে, ওই তার ইউনিভার্সিটির সফটওয়্যার দিয়ে আমরা চেক করেছি। তার বই ম্যাক্সিমাম হচ্ছে কপি পেস্ট, প্রায় মোর দেন 80% হচ্ছে কপি পেস্ট। এবং এটা আসিফ মহিউদ্দিন এবং আসাদ নূরও এটাকে এ, সমর্থন করেছে। এবং তারাও বলেছে, তাদের জায়গা থেকে তারাও বলেছে যে তার বইগুলো হচ্ছে কপি পেস্ট। তো তাহলে যে ব্যক্তি একটা বই লিখতে পারে না এখন পর্যন্ত, কপি পেস্ট করে বই লিখতে হয়, সে কিভাবে পিএইচডি থিসিস লিখবে, যেখানে 1 লক্ষ বা তারও বেশি শব্দের একটা পেপার জমা দিতে হবে? এটা কি পসিবল? আপনার কি মনে হয়? না না, এটা অবশ্যই পসিবল না। আর আমি আপনাকে বলি যে আমি যে ওই সাইকোলজিস্টের কথা বললাম, সে হইতেছে যে তার যে ভাওতাবাজি ডিগ্রি, ওইটা হইতেছে আপনার ইউনিভার্সিটি অফ ডার্বি আর ইউনিভার্সিটি অফ লন্ডন, ঠিক আছে? এই হ্যাঁ, দুই জায়গা থেকে তার ওই ভাওতাবাজি ডিগ্রি গুলো নিছে। তো আমি এটার নাম দিয়ে মেনশন করলাম। হ্যাঁ, এটা দেখতে হলে আপনি ডেইলি শো উইথ ফখরুলের এপিসোড নাম্বার 710 দেখবেন, 710। এটা 8 মাস আগে রিলিজ হয়েছে। যাই হোক, হ্যাঁ। এখন মেইন কথা হইতেছে যে এরকম মানে আমি আর হইতেছি যে ওয়ার্স্ট কেস সিনারিও বলতেছি, বুঝছেন? এখন মনে করেন সে কিছুই দেখাইতে পারবে না, সে ওই যে ওই ধরনের কথা বলবে, অনলাইনকে আমি কোর্টরুম করবো না, এটা আমার অনলাইনে এসে দেখাতে হবে আমার পিএইচডি আছে কি নাই, এগুলা অবশ্যই দেখাতে হবে, বলবে। অবশ্যই হ্যাঁ, দেখাতে হবে এগুলো সে। বলবে। হ্যাঁ, এগুলো সে কি বলবে এটা আমি বলতেছি আর কি। হ্যাঁ। কারণ সে এগুলো বলবে, অথবা এটা অ্যাড্রেসই করবে না এইসব জিনিস, ঠিক আছে? এগুলো হয়তো অ্যাড্রেস করবে না, নাহলে বলবে যে আমরা হইতেছে জঙ্গি সংগঠন, আমরা তার পিছনে পড়ে থাকি, একটু ওই যে টিআরপি বাড়ানোর জন্য হাবিজাবি এগুলো বলবে, ঠিক আছে? কিন্তু আহ, টিআরপি কোনো কিন্তু কথা আমি না, সে এগুলোর মাধ্যমে মানুষকে প্রতারিত হুম, করছে। তার ব্যাপারে আমরা সচেতন করছি, জাস্ট, আর অন্য কিছু না। এখন কথা হচ্ছে, যে ব্যক্তি মানুষের টাকা মেরে দেয়, যে ব্যক্তি নিজে হুম, চলতে কষ্ট হয়, যে ব্যক্তি লারার টাকা মেরে দিল, সেটা প্রমাণিত, লারা এভিডেন্স সহকারে দেখিয়েছে, এবং মুফাসসিল সেটা অস্বীকার করেনি, লারার টাকা যে মেরেছে। মুফাসসিল এটা অস্বীকার করেনি, কারণ এটা একেবারে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সে রুমের নামে আরেকটা ভাইয়ের টাকা মেরে দিয়েছে, যে জার্মানি থাকে। তারপরে ইয়াতে হুম, লন্ডনে আরেকটা বোনের টাকা মেরে দিয়েছে, প্রায় অনেক, 2 কোটি টাকার মতো। তারপরে সিঙ্গাপুরের একটা ছেলের টাকা মেরে দিয়েছে, প্রায় 10 লক্ষ টাকার মতো। তো যে এইভাবে মানুষের টাকা মেরে মেরে খায়, সে পিএইচডি করে টাকাটা পেলো কোথায়? মানে আমি এটা জানতে চাই। আর যদি তাকে কেউ স্পন্সর করে, তাহলে স্পন্সর করার মতো অতটুকু মেধা সম্পূর্ণ তো সে না। সে তো নিজেকেই শুধু মেধাবী মেধাবী বলে, যে আমি ওই ফ্যামিলিতে জন্ম নিয়েছি, এই সেই। এগুলো আসলে ভুয়ো কথা, বুঝছেন? মুফাজ্জল ইসলামের ভাই। চাচাতো ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, সেই কল রেকর্ডও আমার কাছে আছে। মুফাজ্জল ইসলামের হুম, চাচাতো ভাই, ঠিক আছে, আমার কথা হয়েছে, সেই কল রেকর্ড আছে। এবং আম, আমি অনেক কিছু হয়েছে, ঠিক আছে। তো তারা আমাকে নিশ্চিত করেছে এই যে কথাগুলো সব ভুয়া, মিথ্যা কথা। তার যে এই সেই যে কথাগুলো বলে অনলাইনে এসে, এগুলো সব মিথ্যা কথা, এটা মুফাজ্জল ইসলামের চাচাতো ভাই বলেছে আমাকে। তো আর কি চাই? আচ্ছা, জি। আরেকটা জিনিস হতেছে ভাই, আপনি যে আসাদ নূর, আসিফ মহিউদ্দিন এদের কথা বললেন, আমি একটা জিনিস ক্লিয়ার করতেছি যে হুম। এখানে মনে করেন যে আমরা ওদেরকে সমর্থন করতেছি না বা বলছি না যে ওরা কোনো অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন। কারণ আসিফ মহিউদ্দিনকে মনে করেন যে ওদের দলকে ডিবাঙ্ক করে এখানে একটা, মনে করেন যে একটা ডিবেটের ভিডিও আছে আপনার এই চ্যানেলে, আমরা দুজন মিলে বানাইছি, ঠিক আছে? কিন্তু মেইন কথা হলো যে আসাদ নূর হইতেছে যে মুফাসিল ইসলামের এক সময় অনেক ঘনিষ্ঠ ব্যক্তি, ঠিক আছে? আর তারা হইতেছে যে প্রায় একই দলের লোক, মানে নাস্তিকতা বা সো কল্ড সেকুলারিস্ট এই দলের লোক। এখন তার দলের লোক, তার ঘনিষ্ঠ মানুষই তাকে, তার ব্যাপারে এইসব কথা বলতেছে, রাইট? রাইট। সে যে কপি বাজি করে এগুলো বলতেছে। তো হুম। এখন আমি আরেকটা জিনিস বলে রাখছি, সে কয়েকটা বই লিখছে, ওইগুলো হইতেছে আপনার academia.edu, ঠিক হুম। আছে? এই ওয়েবসাইটে পাবলিশ করা আছে। এখন এইটা দেখে আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ academia.edu তে আপনি টাকা দিলে আপনি ওখানে কিছু পাবলিশ করতে পারবেন, ওটা কোনো একাডেমিক জার্নাল না। আপনি academia.edu র উইকিপিডিয়া পেজে আপনি
যায় দেখতে পারেন যে লেখা আছে স্পষ্টভাবে এটা কোনো একাডেমিক ইনস্টিটিউশনের সাথে বা কোনো ইউনিভার্সিটির সাথে যুক্ত না। সো এখন সে যদি আহ, কোন টপিকে পিএইচডি করছে এটা দেখাইতে যায় যে academia.edu কোনো কিছু দেখায় দেয়, তাহলে এটাতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। academia.edu কোনো একাডেমিক জার্নাল না। রাইট। তো আমার কথা হইতেছে ওইটাই, যে আমি আবারও জিজ্ঞেস করবো যে সে তার সুপারভাইজারের নাম কি, তার ইউনিভার্সিটির নাম কি, তার থিসিসের টাইটেলটা কি, তার থিসিসের টপিকসটা কি, থিসিসটা একবার আমাদেরকে দেখাক। ঠিক আছে? তো কোন জার্নাল, আর তার লেখা যদি কোনো মানে একাডেমিক জার্নালে পাবলিশ করা থাকে, কোন জার্নালে পাবলিশ হয়েছে, এগুলো সব তথ্য আমাদেরকে দিতে হবে। নাহলে তো হইতেছে যে সে নিজেকে হুট করে ডক্টর দাবি করলো, এটা তো আবার মানুষ এগুলো গিলতেছেও, বুঝছেন? এখন ইয়েস। বাঙালির সমস্যা কি, বাঙালি হইতেছে আপনার ওই যে গোল্ড ফিশ মেমোরি, বুঝছেন? এখন আমি আপনাকে ওই যে আমাদের রেকর্ডিং শুরু হওয়ার আগে বলতেছিলাম যে সেফুদাকে নিয়ে এখন অনেক লাফালাফি, সেফুদার মিমস আবার শেয়ার করা শুরু হয়েছে। মানে যারা ধর্মপন্থী মুসলমান মানুষ তারাও হইতেছে যে সেফুদাকে নিয়ে এখন মাতামাতি করতেছে। কেন? কারণ ওই যে আহ, মানে যে রাজনৈতিক দল পতন করছে তাকে নিয়ে একটু মনে করেন গালাগালি করে। কিন্তু হুম। এই বাঙালি জাতি ভুলে গেছে যে তারা যে নিজেদেরকে মুসলিম দাবি করে, এই সেফুদাই একবার তাদের ধর্মগ্রন্থকে অবমাননা করছে, মানে হুম। ছিঁড়ে টিড়ে, মানে কি বলবো যে বর্ণনা দেওয়ার মতো না। পরে আবার অস্বীকারও করছিল। পরে এই বাঙালি জাতি তাকে একসময় বয়কট করছিল, কিন্তু এখন অথচ তাকে মাথায় তুলে নাচতেছে। এরকম মনে করেন গোল্ড ফিশ মেমোরি নিয়ে থাকে বলেই এদেরকে ধোকা দেওয়া সম্ভব, বুঝছেন? এখন হুম। মনে করেন যে বিএনপির পক্ষে কথা বলবে, এখন বিএনপির লোক তারা নিয়ে মাতামাতি করবে। কিন্তু এই গাঁজাখোর লোক নিজেই একবার বলছিল যে খালেদা জিয়া নাকি মারা গেছে, মনে করেন একটা জীবন্ত মানুষকে মাইরেই ফেলাইছে। রাইট। অত্যন্ত দুঃখ সহকারে আপনাদের জানানো হচ্ছে যে বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর কি বলবো যে ইচ্ছা মতো আওয়ামী লীগের দালালি করছে। তারপর যে জয়ের সাথে তারেক রহমানের তুলনা দিছে। তারপরে যে আহ, তার সাথে একজন ব্যক্তি ছিল, আমি জানি না নামটা মেনশন করা উচিত হবে নাকি, ইয়াং একজন লয়ার, সে হুম। একবার তার প্ল্যাটফর্মে বলছে যে খালেদা জিয়া নাকি মনে করেন যে মাদক দ্রব্য সেবন করছে বলে তার লিভার নষ্ট হয়েছে। ঠিক আছে? আহ তারপর হচ্ছে যে আহ, একটা মানুষকে ওষুধের মাধ্যমে নাকি লিভার নষ্ট করা পসিবল না, যদিও সে হুম। ডাক্তার না। এগুলো আহ, খুব সুন্দর কনফিডেন্টলি ক্লেম করছে, বুঝছেন? তো হুম। এক সময় বিএনপি কে মনে করেন পুরা আবুল তাবুল বইলে ফাটায় ফেলাইছে, কিন্তু এখন সে আপনি যে বললেন যে বিএনপির পক্ষে কথা বলতেছে, এখন তার ভিডিও মানুষ আবার দেখবে, বুঝছেন? এরকম গোল্ড ফিশ মেমোরি নিয়ে চললে হবে না যে কার পক্ষে যেতে চায় না। এখন আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, কারণ সেটা রাইট। হোক সেটা বিএনপি হোক সেটা অন্য কিছু, কিন্তু তা বলে একটা জীবন্ত মানুষ আপনি মাইরেই ফেলাবেন, তারপর আবুল তাবুল অ্যাকুজেশন দিবেন, আনফেয়ার ক্রিটিসিজম করবেন, সেটাও তো মেনে নেওয়ার মতো না, তাই না? এখন আচ্ছা শোনেন, ওই সময় সে শেখ হাসিনারও অনেক সমর্থন করেছিল, প্রশংসা করেছিল। হ্যাঁ, সে নাকি অনেক হুম, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট করছে, এই সেই। দেখেন, এগুলো করেছে সম্পূর্ণ ঋণ করে করে। এবং যে হুম, যে প্রকল্পের জন্য ফর এক্সাম্পল $10 বিলিয়ন ইনভেস্ট করেছে বা খরচ হুম, দেখিয়েছে, সেখানে খরচ করেছে মাত্র হয়তো $2 বিলিয়ন। বাকিটা শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, এই পলক টলক সবাই মিলে এগুলো পাচার করে দিয়েছে। অথচ সে হুম, এমন একটা মানুষের প্রশংসা করেছে যে সে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তুমি নিচের দেশের টাকা দিয়ে করো, নিচের দেশের যে জনগণের ইনকাম ট্যাক্সের টাকা, সেগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করে তারপর তুমি উন্নয়ন করো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকে নিতে পারো ঋণ, যদি ওই প্রজেক্ট দেশের জন্য কল্যাণকর হয়। যেমন শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল করেছে, কোনো দরকার ছিল না। বঙ্গবন্ধু টানেলের প্রতিদিন লস হচ্ছে। যেমন শেখ হাসিনা করেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছে, কোনো দরকার ছিল না, হুম, কারণ স্যাটেলাইট এটা পুরোটাই একটা লস প্রজেক্ট। এইভাবে শত শত হুম, লস প্রজেক্ট শেখ হাসিনা বাস্তবায়ন করেছে জাস্ট প্রকল্পের নামে টাকা হাতানোর জন্য। অথচ এই মুফাসসিল ইসলাম তখন শেখ হাসিনার প্রশংসা করেছিল, বিকজ ওই সময় সে চেষ্টা করেছিল মানে আওয়ামী লীগের একটু আনুকূল্য পাওয়ার জন্য। কিন্তু সেটা সম্ভব হুম, হয়নি পরবর্তীতে। সে ওই সময় ওই যে কমট সামাদের মাধ্যমে আওয়ামী লীগের একটু হুম, নিকটে যাওয়ার চেষ্টা করেছিল। কমট সামাদ তাকে বলেছিল যে জুনায়েদ আহমেদ পলক হচ্ছে কমট সামাদের চাচাতো ভাই। ঠিক আছে? হুম, ওইটা শুনে মুফাসসিল খুশি হয়ে গেছিল। এই ইন্টারনাল খবরগুলো তো আমরা জানি, কারণ ওই সময় আমি তার গ্রুপে ছিলাম। পরে দেখা গেল যে হুম, সামাদ এগুলো মিথ্যে বলেছে। তখন মুফাসসিল দেখলো যে না, আওয়ামী লীগের চামচামি করেও আমি দেশে যেতে পারবো না। মানে সে ওই সময় চেয়েছিল দেশে এসে মাজার টাজার এগুলো
দখল করে এগুলো বিক্রি করে আবার চলে যাবে, এরকম একটা ইচ্ছে ছিল। ঠিক আছে, মানে ওই যে নারায়ণগঞ্জে যে মাজার আছে ওই সেই, তারপরে এগুলো আর কি। তো এখন আবার নতুন করে বিএনপির ইয়া শুরু করেছে, কারণ সামনে বিএনপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে। ওই কারণে সে বিএনপির পক্ষে এখন কথা বলা শুরু করেছে। তো আমি বিএনপির সমর্থকদের বলবো, দেখেন এরকম একটা সাইকোপ্যাথ, একটা ম্যাড, একটা এবং প্রতারক একটা মানুষের কথা আপনারা শুনে খুশি হওয়ার কিছু নেই। হুম। আপনি তারপর ফাইসল ভাই বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ, এখন মনে করেন যে বাঙালির সমস্যা কি, বাঙালি জাতির সমস্যা হচ্ছে তাদের গোল্ড ফিশ মেমোরি, যেটা আমি আগে বলছি। এটা হুম, আমার মুখের কথা না, এটা হলো যে সাংবাদিক ইলিয়াস হোসেন বলছে, ওর থেকে কপি করতেছে, ঠিক আছে? তো হুম, মানে 2 দিনের মধ্যে একটু মিষ্টি করে কথা বললেই ভুলে যান। মনে করেন যে তার আপনার পক্ষে কোনো কথা গেলে আপনার কমেন্ট সেকশনে ডিরেক্টলি লিখে দিবেন সহমত, হুম, 100% সহমত। তারপর আহ, এগুলো লেখা শুরু করবেন, ঠিক আছে? মানে বাঙালি জাতি তো ভুলে যায় যে তার, এই জন্য তারা পদে পদে ঠকে, এটা হলো 1 নম্বর সমস্যা। আর 2 নম্বর হুম, সমস্যা হচ্ছে একেবারে নির্লজ্জ, বুঝছেন? মানে নির্লজ্জ ভাবে দালালি করে, হুম, অন্ধভাবে একজনকে সাপোর্ট করে, মনে করেন যে একটু ভিন্ন চিন্তা টলারেট করতে পারে না, হুম। বুঝছেন? মানে অন্য লেভেলের দলকানামি, মানে এতই দলকানা তারা যে হচ্ছে তাদের দলের পক্ষে গেলে মনে করেন যে সব বিবেক বুদ্ধি সব অফ করে ওর পিছনে দৌড়ানো শুরু করবে। ইয়েস। তখন আচ্ছা, মুফাসিল ইসলাম এই সাইকোলজিটা পারফেক্টলি ধরতে পারছে, বুঝছেন? যে মনে করেন যে সে যখন নাস্তিক হয়ে যায়, সে হ্যাঁ, একেবারে তুমুল ভাষায় একেবারে ইসলাম ধর্মকে সমালোচনা করবে। আবার যখন মুসলিম হয়ে যাবে তখন আবার বলবে, তুমুল ভাষায় নাস্তিকরা গালাগালি করবে, যে এই নাস্তিকদের মধ্যে কোনো বুদ্ধিমান মানুষ নেই। কারণ সে জানে যে সাইকোলজিটা, যে কিভাবে কোন জিনিসটা বললে আহ, মানুষের মনে করেন যে ভালোবাসা অর্জন করা যাবে, বুঝছেন? হুম, আর বাঙালি তো মনে করেন যে বাঙালি নাস্তিক বলেন যাই বলেন, সবই তো মনে করেন যে একই গলের গরু, বুঝছেন না? তাদের পক্ষে গেলে একেবারে তারা হ্যাঁ, মনে করেন হ্যাঁ, যে বিবেক বিবেক সুইচ অফ করে, তারপরে আমরা যেমন মোবাইল সুইচ অফ করে দেই, তাদের হুম, বিবেক হইতেছে সুইচ অফ করে এয়ারপ্লেন মোডে রেখে দেয়, বুঝছেন না? হুম, তারা হইতেছে যে এই জন্য এখন এখন ওই যে বিএনপি যারা পছন্দ করে তারা হইতেছে যে মনে করেন যে কি বলবো, যে 3বার পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট পাস করছে, মনে করেন এই সব আইকিউ লোকজন তার ভিডিও এখন দেখবে, বুঝছেন? হুম, তো আমি হুম, হুম, বলবো যে একটু বিবেকটা খাটায়েন, বুঝছেন? হ্যাঁ, ইয়েস। আচ্ছা, তো আমাদের মুফাসিলের কাছে দাবি হচ্ছে সে যেন তার সুপারভাইজারের নাম বলে, ইউনিভার্সিটির নাম বলে, তার থিসিসটা আমাদের জন্য উন্মুক্ত করে, যাতে আমরা হুম। দেখি যে সে কি লিখেছে, তার কতটুকু যোগ্যতা আছে। সে যে মানুষ এখন পর্যন্ত একটা বই লিখতে পারেনি নিচে থেকে, সে কিভাবে থিসিস পেপার লিখে আমরা দেখতে চাই। আর আরেকটা হইতেছে যে সে আজ পর্যন্ত নিজেকে যে রিসার্চার দাবি করছে, তার একটা রিসার্চ পেপারেও তার কোনো লিখা রেকগনাইজ না। মনে করেন যে ওই academia.edu তে টাকা দিয়ে ভরা যায়, ওইটা বাদে, মানে ওইটা দেখে বিভ্রান্ত হবেন না, কোনো একাডেমিক জার্নালে তার কোনো লেখা নেই এখন পর্যন্ত। সো সে, আমরা তাকে দাবি করলাম, বাট সেটাই যে জিনিস এক্সিস্ট করে না সেটা সে কিভাবে দেখাবে? আমার মূল উদ্দেশ্য হলো যে আপনারা যেন বিভ্রান্ত না হন, অডিয়েন্সরা। একটা জিনিস চিন্তা করবেন যে মুফাসিল ইসলামের ব্যাপারে যত আবুল তাবুল, মানে কি বলবো, যে জঘন্য জঘন্য অ্যালিগেশন, এগুলো কিন্তু তার শত্রুরা নিয়ে আসে না। কোনো মনে করেন যে কোনো ধর্মীয় কোনো গুরু বা কোনো ধর্মীয় ব্যক্তি, ইসলাম ধর্মের পক্ষের মানুষ কিন্তু তার ব্যাপারে পচা কথা বলতেছে না। তার রাইট, ব্যাপারে সবচেয়ে পচা পচা কথা যেগুলা তার কাছের লোকই বলতেছে, যেমন লারা, রাইট। মানে এক সময় কাছে পেতাম লারা ইসলাম, লারা, তারপর তারপরে হইতেছে আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, এরা তো আসাদ, সবাই তারই লোক, তারই লোক। তার আপনি এক যেটা এক আপনি এক সময় জনহিত ছিল। হ্যাঁ, আপনি একটা পয়েন্ট খুব ভালোভাবে ক্যাচ করেছেন, সেটা হচ্ছে ওই যে আমি যখন ওদের কথা বলেছি, আসিফ মহিউদ্দিন এবং আসাদ নূরের কথা, আমি এটা এই হুম কারণে বলেছিলাম যে ওরা হচ্ছে মূলত মুফাসসিরের নিকটের লোক। দ্যাটস ওয়াই আমি হুম জাস্ট হুম এটা বলেছি, আদারওয়াইজ আমি এটা বলতাম না, কারণ ওদেরকে তো হুম আমরাও সমর্থন করি না ওদের কার্যক্রমকে। তো হুম। এই হলো কথা। আর আরেকটা কথা, কি যেন আমি বলতে চাইছিলাম, ভুলে গেছি। আম, আচ্ছা, সেটা বলার আগে আমি বলি নাই যে তার যে লুমিনারিজে যে একটা মনে করেন যে বিশ্ববিদ্যালয় খুলছিল তার ইউটিউব চ্যানেলে, যে সবাই জুম কলে জয়েন হয়তো, ক্যামেরা অন রাখতে বাধ্য করতো। হ্যাঁ, একটু চিন্তা করেন, তারা তারা এখন কই, তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন, তাদের ফেসবুক একটু ঘাটাঘাটি করেন, তারা কেন এখন তার সাথে আসে না? সেটাই। মানে এটা কোনো কথা হলো যে ভিউ কমে যায় এই জন্য সে লাইভ করবে না? এটা আর এটা কোনো না, বিশ্বাসযোগ্য কথা? সে আ- নাকি আ- ভিউ এর আমি ধার ধারে না? আমি তো মুফাসিল এক ইসলাম নাকি? বিয়ের ধার ধরে নাই, মুফাসসির ওই দিন বলছে কি জানেন, ওই দিন বলছে যে আমি হুম জনতার কথা শুনতে পছন্দ করি।
আমি বিশিষ্ট ব্যক্তিদের থেকেও জনতার কথা শুনতে পছন্দ করি, ওই কারণে আমি জনতাকে নিয়ে প্রোগ্রাম করি। তো এটার মূল কারণ হচ্ছে মূলত জনতা না, বিশিষ্ট ব্যক্তিকে সে পায় না, ঠিক আছে? ওই কারণে সে বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আসতে পারে না। তো বিশিষ্ট ব্যক্তি ওর কাছে হুম যাই তো না, হুম এই আর কি অবস্থা। কিন্তু ওইটাকে সে রণদেব। এখন হুম ও হইতেছে ভাই, আমি কিন্তু মুফাসিল ইসলামকে পুরোপুরি দোষারোপ করি না, আমি দোষারোপ করি তাদেরকে যারা হইতেছে যে তাকে প্রশ্রয়টা দেয়। ঠিক আছে, এখন মনে হুম করেন যে আহ একটা কথা আছে যে হিটলারের নিয়ে হুম একটা হুম মুভি বের হয়েছিল যে হিটলার রাইজ অফ ইভল, ওইখানে লাস্টে একটা কোটেশন দেওয়া থাকে যে হুম মানে কোটেশনটা আমার এক্স্যাক্টলি মনে নেই, এরকম কিছু যে খারাপ জিনিস পৃথিবীতে এক্সিস্ট করে খারাপ লোকের কারণে না, এর হুম কারণ হচ্ছে যে ভালো ভালো লোকরা ওটাকে প্রশ্রয় দেয়, ভালো লোকরা কিছু না করে বসে থাকে। হুম বুঝছেন, এখন মুফা কিন্তু এই পর্যন্ত আসতে পারতো না যদি ওই যে তার লুমিনার যে চামচাগুলা তার পিছনে এতদিন চামচামি না করতো, যদি না তারা এরকম ওই যে কপিরাইট মেরে মেরে তার সমালোচনা করা ভিডিও গুলা মনে করেন সরাই না দিত। ঠিক আছে, তারা যদি এরকম তাকে প্রশ্রয় না দিত, তারা হইতেছে যে মুফা কিন্তু এই এত দূর আসতে পারতো না। ঠিক হুম আছে, তারপরে হইতেছে যে তাকে সাপোর্ট করার সময় জোরে জোরে সাপোর্ট করে, কিন্তু যখন বুঝে যে সে বাটপার তখন কিন্তু তারা চুপ হয়ে যায়। বুঝছেন, রাইট। তার কিন্তু আচ্ছা, সমালোচনা আপনার কি মনে আছে আমরা একজনের সঙ্গে কথা বলেছিলাম যে তার মুফার ওখানে সবসময় বসে থাকতো হুম, এমন একটা লোক, ঠিক আছে? তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে কি ভাই আপনি এখন আসেন না কেন মুফার চ্যানেলে? তখন ও বলেছিল হ্যাঁ যে আরে ভাই ওখানে তো নৈতিকতার সমস্যা, ওখানে আমি ওই কারণে এখন আর যাই না। মুফাসিল ইসলাম সবার টাকা মেরে দেয়, শুধু লারার টাকা না, এরকম হ্যাঁ। আরো অনেকের টাকা মেরে দিয়েছে। কে বলেছে এটা? মুফাসিলের একেবারে খাস লোক, সবসময় যে ওখানে বসে নাম থাকতো। নাম mention করা কি ঠিক হবে? নাম মেনশন করে ঠিক হবে কিনা জানি না, বাট সবাই হ্যাঁ ভাই বলে, ঠিক ঠিক আছে? মোচ আছে, অনেক বড় মোচ, এরকম একটা হ্যাঁ ভাই হ্যাঁ আর হ্যাঁ। কি। তার সবাই। লাস্টের নেমটা হচ্ছে যে আহ, তার হুম। লাস্টের নেম যেটা সেটা গাধার সাথে রাইম করে। বুঝছেন, যাই হোক, এই মানে হলো। হুম ক্লু দিয়ে দিলাম, লাস্টের নেম যেটা সেটা গাধার শব্দের সাথে রাইম করে। হুম বুঝছেন, হুম হুম তো সেটা হইতেছে কথা, মনে করেন যে এখন এখন যে সে বলছে নৈতিকতার সমস্যা ওইখানে, তো হুম, এখন এটা আস্তে আস্তে কসবেন, সমর্থন করার সময় তো জোরে জোরে করছিলি। তারপর যে সেটাই। আসাদ নূরকে আমি একবার অ্যাপ্রোচ করছিলাম যে যে মুফার আহ, মুফাকে নিয়ে আপনি এরকম প্রমোট করছিলেন কেন, বললো, হ্যাঁ আমি এখন আর তাকে চ্যানেলে ডাকবো না। আমার কথা হইতেছে ভাই তুই প্রমোট করার সময় জোরে জোরে করবি, কিন্তু যখন মানে প্রত্যক্ষ ভাবে প্রমোট করবি, কিন্তু ক্রিটিসাইজ করার সময় কন্ডেম করার সময় একেবারে পরোক্ষ একটা ভূমিকা পালন করবি যে না আমি ওপেনলি ক্রিটিসাইজ করবো না কিন্তু তাকে আর চ্যানেলে ডাকবো না। এইসব হুম প্রশ্রয়ের কারণে তারা হইতেছে যে মানে এই লোক এই ধরনের কাজ করতে পারে। বুঝছেন, আর যে হুম বিএনপি লোকরা তারা এখন প্রশ্রয় দিতেছে, তার ভিডিও দেখতেছে খুব সম্ভব, হুম বা যারাই তার ভিডিও দেখে এখন, হুম হুম মানে কি বলবো যে এখন প্রথমে যারা তার দ্বারা প্রতারিত হয়েছে, যাদের সময় নষ্ট হয়েছে তার কারণে, যাদের জীবন ধ্বংস তার কারণে, এদের জন্য আমরা সিম্প্যাথি ফিল করতে পারতাম। ঠিক আছে, কিন্তু এখন যারা হবে তাদের প্রতি কিন্তু কোনো সিম্প্যাথি ফিল করার সুযোগ নাই, কারণ সব প্রমাণ সব অ্যাকুজেশন ওপেনলি করা আছে। এখন এর পরেও যদি কেউ তার কাছে যায়, ভাই বলবো যে ভাই তোর বলদামির দোষে তুই এরকম হয়েছিস, হ্যাঁ, প্রতারিত এটা হয়েছে এটা এখন। স্বাভাবিক। এখন সে বিএনপির অনেক কর্মী সমর্থকের টাকা পয়সা হুম মেরে দিবে, কারণ এখন যারা তার ওখানে গিয়ে জড়ো হচ্ছে ম্যাক্সিমাম বিএনপির সমর্থক। কারণ এখন সে ইউনূস সরকারের সমালোচনা শুরু করেছে, আজে বাজে হুম। দুনিয়ার মিথ্যা কথা গুজব সব ছড়াচ্ছে এখন। মানে সে হ্যাঁ, তার কিছু এক্সাম্পল দেই, সে বলতেছে যে হুম, সার্জিস ইসলাম সে রাজনৈতিক বক্তব্য কেন দিতেছে? আরে হ্যাঁ ফকির পুত, বাক স্বাধীনতা মানে জানোস তুই? বা রাজনৈতিক বক্তব্য দেওয়া এটা হচ্ছে তার বাক স্বাধীনতা। সে হ্যাঁ যত ইচ্ছে তত রাজনৈতিক বক্তব্য বক্তব্য দিবে, সে দিবে, আমি দিব, সবাই দিবে রাজনৈতিক বক্তব্য। রাজনীতি কারো বাপের সম্পত্তি যে করা যাবে না? তারপর রাইট। সে বলছে তার জেনারেশনের কাছে নাকি ক্ষমতা হ্যান্ড করে দিতে হবে, হ্যান্ড ওভার করে দিতে হবে। আরে তোর জেনারেশন কি করছে? তোর জেনারেশন হাসিনার চামচামি করছে, তোর জেনারেশনের কাছে কেন ক্ষমতা হ্যান্ড ওভার করে দিতে হবে? মানে ফাইজলামি, মানে কি বলবো যে বুঝাই যায় যে আহ, এতদিন পর্যন্ত সে কার বললো পালায় কে ইয়াং কোথায়। জেনারেশনের কাছে ক্ষমতা যেতে হবে, বুঝছেন? এখন বলছে ওর হম, জেনারেশন, তো ওর জেনারেশন কি ইয়াং নাকি? মানে ওর জেনারেশন তো হাসিনার চামচামি করছে, ওর জেনারেশন কি হবে বুঝছে না এখন। বিষয় হইতেছে এইটা, এখন উনি সবই বুঝে, বুঝছেন, এখন সে যে একেবারে বলদ তা না, সব বুঝে কিন্তু বুঝে শুনে বদমাইশি করে। ঠিক ইয়েস। আছে ফাইসল ভাই, হ্যাঁ, এখান এটাই হচ্ছে উনারে নিয়ে আপনি
এখন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা যে এত কিছু বললাম এরপরেও উনার ভিডিও মানুষ দেখবে, এরপরেও মানুষ প্রতারিত হবে, এরপর পরে প্রতারিত হয়ে কান্নাকাটি করবে, বুঝছেন? এটা হইতেছে যে বাস্তবতা, এটা হলো বাঙালির বাস্তবতা, বাঙালির চরিত্র, বুঝছেন? হুম। এখন কিছু করার নেই। রাইট। তারপর যাই হোক, আমরা আমাদের সামাজিক দায়িত্বটা পালন করলাম আর কি। উম, তার এখন যদি ব্যাপারে এই ব্যাটা যদি আবার ইসলাম ধর্মে ফেরত আসে, এখন আবার দেখবেন যে কয়েকজন লোক তার পিছনে দৌড়াবে, ঠিক আছে? সাথে সাথে সে দৌড়াবে না, যদি সে দেখে যে মনে করেন। সে তো হ্যাঁ, অলরেডি সে আবার নিজেকে মুসলমান দাবি করছে। সে তারপরে সে একটা প্রোগ্রাম করলো না কিছুদিন আগে, যে কোরআনে ব্যাপারে তোমাদের কার কি অভিযোগ আছে আমি সব খণ্ডন করব। ঠিক আছে? তো মানে মানুষকে যে কিভাবে ধোকা দেয়, আর মানুষও যে কিভাবে তার কথায় ধোকা খায়, এটা ইলিয়াস হোসেন আসলে কিছু কিছু কথা ঠিক বলেছে এই বাঙালি সম্পর্কে। না, বাঙালি সম্পর্কে সে অবশ্যই ঠিক বলছে, মানে বাঙালির চরিত্র সমস্যা, বুঝছেন? এটা হচ্ছে যে বোকা বানানো খুবই সহজ। হ্যাঁ। আপনার তার আপনার যে সাইকোলজিস্টের নাম বললেন, সে এভাবে আপনার বোকা বানানোর সুযোগ পায় কেমনে? কারণ এই বাঙালির চরিত্র সমস্যা, একটু দুই একটা ধর্মের কথা বলে দিবেন, ভুলে যাবে। এতক্ষণ যে আপনার পুরা কি করতেছিলেন, আকাম কুকাম সব ভুলে যাবে, যেটা ধর্মের কথা বলবেন খালি, বুঝছেন? এখন ধর্মের কথা বলে কোনো দোষের জিনিস না, কিন্তু আহ আপনার দেখতে হবে যে কোন উদ্দেশ্যে বলতেছে। রাইট। তার ধরো কথা বলার 2 মিনিট আগে সে কি করতেছিল, বুঝছেন? ওই যে এর প্রমাণ হলো যে সেফুদারে নিয়ে মানুষ আর নাচা লাফালাফি করে। আর এই ব্যক্তি হইতেছে যে কিভাবে ধর্মগ্রন্থ অবমাননা করছে, বুঝছেন? এর নিয়ে হইতেছে যে একটা ইউটিউবার ছিল তাসিনেশন, ও ভিডিও বানাইছিল যে কিভাবে ধর্মগ্রন্থ অবমাননা করছে, হ্যাঁ, এটা নিয়ে হুম। ভিডিও বানাইছিল। কিন্তু এখন মানুষ ভুলে গেছে, এটা নিয়ে মাতামাতি করতেছে। এখন আমি বলতেছি না যে ধর্মগ্রন্থ অবমাননা করলে তারা ফাঁসি দাও, এই করো সেই করো, কিন্তু ভাই আমরা তো মুসলিম, তাই না? এখন যদি আহ, যে এভাবে ধর্মগ্রন্থকে অবমাননা করবে, তারে নিয়ে তো এমনি অ্যাটলিস্ট মাতামাতি তো করার কোনো সুযোগ নেই, তাই না? তাকে রাইট। নিয়ে তো আপনি মাতামাতি করতে পারবেন না, সে তো আর মাফ চায় নাই। মাফ চাইলে এটা কথা ছিল, তো মুফাসিলও বুঝছেন? মুফাসিলও কিন্তু এই তার মতোই মানে সেফুদে যেরকম অবমাননা করেছে, মুফাসিল তার চেয়ে বেশি করেছে। কোরআন হাদিস আল্লাহ নবী এদেরকে নিয়ে মুফাসিল আরো বেশি অবমাননা করেছে, কিন্তু তারপরও দেখেন কিছু মানুষ তার ওখানে গিয়ে এখন ধর্ণা ধরছে। মানে সে কিন্তু এটার জন্য মানে মাফ চায়নি, যে আল্লাহর কাছে চাইছে কিনা আমি জানি না, কিন্তু জনগণের কাছে চায়নি। এখন মনে করেন যে সে তার বাক স্বাধীনতা প্রয়োগ করছে, কিন্তু হুম। তাকে নিয়ে তো এখন মাতামাতি করার সুযোগ নেই। মনে করেন তাকে আমরা মনে করেন যে বাক স্বাধীনতা ভালো কথা, তাকে আমরা ফাঁসি দিলাম না বা তাকে আমরা কোনো শাস্তির আওতায় আনলাম না, কিন্তু তাকে তো অ্যাটলিস্ট ইগনোর করতে হবে। তাকে তো মনে করেন যে একটা ধর্মগুরু হিসেবে গ্রহণ করার কোনোই সুযোগ নেই, তাই না? ইয়েস। এখন মনে করেন যে প্রকাশ্যে কোরআন অবমাননা করছে, এখন যদি গোপনে করতো সেটা একটা কথা, মনে করেন প্রকাশ্যে লাইভে সেই কাজ করছে। এখন আহ কি বলবো যে আহ, এখন যারা নিজেকে মুসলমান দাবি করে, তাই না, তারা এর নিয়ে যদি এখন মাতামাতি করা শুরু করে দেয়, কারণ তাদের পছন্দের রাজনৈতিক দলকে সমর্থন করতেছে, তখন ভাই মুসলমান হিসেবে তো তোর লজ্জা শরম কিছু আছে নাকি? নাই বলতো? এখন রাইট। আমি আমি আবারও বলতেছি যে আমি বলতেছি না যে তার উপর যে আপনারা আক্রমণ করেন বা হ্যারাস করেন, তার পরিবারকে যে হ্যারাস করেন, এগুলো আমি সমর্থন করি আচ্ছা না, ভাই, কিন্তু আমাদের তাকে। টাইম শেষ, কেটে যাবে। তো কথা ঠিক এতটুকু, আছে। আমাদের মূল পয়েন্ট হচ্ছে হ্যাঁ। মুফার ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তার ইউনিভার্সিটি সুপারভাইজার থিসিসের টাইটেল, এগুলো আমাদেরকে জানাতে হবে, কোথা থেকে সে থিসিস করলো কিভাবে করলো। ঠিক আছে? হুম, ওকে, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ।